এই বলে তৃপ্তিকে নিয়ে দোলনায় বসে পড়ল নিদ্র। তৃপ্তি পা দুটো দোলনার উপর টান টান করে মেলে দিয়ে নিদ্রর বুকে মাথা ঠেকালো, আর প্লাস্টার বাঁধা বাম হাতটা তৃপ্তির বুকের উপর ঝুলে রইল। নিদ্র শক্ত হাতে তৃপ্তির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে তৃপ্তিকে মিশিয়ে নিল। এরপর তৃপ্তির ঘাড়ে ঠোঁট চোরা ছোয়ালো নিদ্র। তৃপ্তি চমকে উঠে চোখ মুখ খিঁচে বুঝে নিয়ে ঘাড় মোচড়ালো, কিন্তু নিদ্রকে কিছু বলল না। নিদ্র চিবুকটা তৃপ্তির ঘাড়ের ওপর রেখে আস্তে করে ঋণ রিনিয়ে বলল, হাত ব্যথা করছে। তৃপ্তির চোখ দুটো বোঝা ছিল। নিদ্রর মোহিত কণ্ঠের কথা শুনে ধীরে ধীরে চোখ দুটো খুলে বলল, এখন ব্যথা করছে না, তবে দুপুরের দিকটায় একটু ব্যথা করছিল। নিদ্র তৃপ্তির কোমর থেকে হাত সরিয়ে নিল। এরপর তৃপ্তির প্লাস্টার করা বাম হাতটার ওপর নিজের বাম হাত রাখলো, আর ডান হাত দিয়ে তৃপ্তির বাম হাতের আঙুল ধীরে ধীরে টানতে লাগলো। ডক্টর বলছে হাতের আঙুলগুলো নাড়াচাড়া করতে। আঙুলগুলো নাড়াচাড়া করিস না তুই। নিদ্রর কথা শুনে তৃপ্তি নিজের হাতের দিকে তাকিয়ে বলল, নাড়াচাড়া করি তো, এই দেখো। এই বলে তৃপ্তি ধীরে ধীরে হাতের আঙুল নাড়াতে লাগলো। নিদ্র তা দেখে বলল, এই তো গুড, এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করবে, তাহলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। নিদ্রর কথার প্রতি উত্তরে তৃপ্তি কিছুই বলল না। নিদ্র নিজেই ধীরে ধীরে টানতে লাগলো তৃপ্তির হাতের আঙুলগুলো। সূর্যটা প্রায় ডুবে গেছে। হঠাৎ তৃপ্তির চোখে পাশের একটা বিল্ডিংয়ের ছাদের উপর গেল। সে দেখলো কিছু মেয়ে তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তৃপ্তির তাকানো দেখে মেয়েগুলো নড়ে চড়ে দাঁড়ালো, তবে একটা মেয়ে তাকিয়েই ছিল তাদের দিকে। তৃপ্তি মুখ বাঁকিয়ে আবারও সূর্যের দিকে তাকালো, আর নিজেকে নিদ্রর আরও একটু মিশিয়ে নিল। হঠাৎ সেই বিল্ডিংয়ের ছাদ থেকে একটা মেয়ে চেঁচিয়ে বলে উঠল, কেমন আছেন? মেয়েটির চেঁচানো শুনে নিদ্র আর তৃপ্তি সেই দিকে তাকালো। নিদ্র একটু হেসে উঠে বলল, আরে মেঘা যে, অনেকদিন পর দেখা, তা কেমন আছো? নিদ্রর কথা শুনে মেঘা একটু হাসলো, এরপর বলল, আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? নিদ্র হেসে বলল, আমিও ভালো আছি। তা এতদিন কোথায় ছিলে, দেখলাম না যে? নিদ্রর কথা শুনে মেঘা মাথা চুলকে বলে উঠল, আর বলবেন না ভাইয়া, নানার বাড়িতে গিয়েছিলাম সিলেটে। ওখানে গিয়ে ফেসে গিয়েছিলাম। প্রথমে বড় মামার মেয়ের বিয়ে, তারপর ছোট মামার ছেলের বিয়ে, মানে ওই নিয়ে লম্বা একটা সফর হয়ে গেছে। পুরো ভোর হয়ে গিয়েছিলাম আমি, অনেক কষ্টে সেখান থেকে ছুটে আসছি। তা ভাইয়া, আপনার সাথে মেয়েটাকে আমাদের ভাবি নাকি? তৃপ্তিকে উদ্দেশ্য করে শেষের কথাগুলো বলল মেঘা। নিদ্র কিছু বলতে যাবে তার আগে তৃপ্তি আস্তে করে নিদ্রকে বলে উঠল, ভাইয়া, আমার হাত ব্যথা করছে, আমি নিচে যাব, ওষুধ খেতে হবে, প্লিজ চলো। তৃপ্তির কথা শুনে নিদ্র তৃপ্তির মুখের দিকে তাকিয়ে বলল, এনা বলি হাত ব্যথা করছে না? এখন করছে, প্লিজ নিচে চলো। নিদ্রর কথা শেষ হতেই চট করে বলে ওঠে তৃপ্তি। নিদ্র মেঘার দিকে তাকিয়ে বলল, সরি মেঘা, তোমার সাথে পরে কথা বলবো, এখন যেতে হবে। ইটস ওকে ভাইয়া, আমি বুঝতে পারছি ভাবি জেলাস ফিল করছে আমার সাথে কথা বলাতে। নিদ্রর কথা শুনে মেঘা একটু হেসে বলল কথাটা। মেঘার সাথে মেয়েগুলো মেঘার দিকে চোখ বড় বড় করে শুধু তাকিয়ে আছে। নিদ্র মেঘার উদ্দেশ্যে একটা হাসি দিয়ে তৃপ্তিকে নিয়ে ছাদ থেকে নেমে যেতে লাগলো। তৃপ্তি হাঁটতে হাঁটতে মাথা কাত করে পেছনে ঘুরে নিদ্রর চোখের আড়ালে মেঘার উদ্দেশ্যে একটা মুখ ভেঙচে কাটলো। এরপর সামনে ঘুরে মুচকি হেসে ছাদ থেকে নেমে গেল। মেঘা শুধু তাদের যাওয়ার পানে তাকিয়ে রইল। মেঘা, তোর কষ্ট হচ্ছে না একটু? মেঘার পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে বলল। মেঘার চোখ দুটো ছলছল করে উঠল, তবু সে নিজেকে শান্ত করে বলল, ইটস ওকে, ছেড়ে দে না, আমি না হয় আরেকজনকে খুঁজে নিব। মেঘার কথা শুনে পাশে দাঁড়িয়ে থাকা আর একটা মেয়ে বলল, কয়েকটা মাস ছিলে না ঢাকায়, তার মধ্যে নিদ্র ভাইয়া বিয়ে করে নিল? দূর, ভালো লাগছে না আমার, আমি গেলাম, তোরা আয়। এই বলে মেঘা পেছনে ঘুরে চোখের পানি মুছে ছাদ থেকে নেমে গেল, আর মেয়েগুলো মেঘার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাত বাজে 12টা, সবাই ঘুমে বিভোর। আমেনা আজ তৃপ্তির সাথে শুয়েছে। রাতে যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে মেয়েটার, এই জন্য আমেনা তৃপ্তির সাথেই শুয়েছে। নিদ্র নিজ রুমে চিন্তিত ঘুমাচ্ছে। ফরহাদ আহমেদ কিছুক্ষণ এপাশ ওপাশ করে তিনিও ঘুমিয়ে গেছেন। বুকে জড়িয়ে না ধরলে ওনার আবার ঠিক মতো ঘুম হয় না। অবশ্য রাতে ঘুমিয়ে গেলে উনি কোথায় থাকেন আর বুক
কোথায়, মানে আমেনা কোথায় থাকে ওনার ধারণার বাহিরে। সবার ঘুম আসলো, আমেনার চোখে ঘুম নেই। ঘুমন্ত তৃপ্তির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। ক্ষণে ক্ষণে ঠোঁট জোড়া ছোঁয়াচ্ছেন মেয়েটার কপালে। হঠাৎ আমেনার ফোন বেজে উঠল। আমেনা প্রথমে একটু চমকে উঠল, পরে বুকে ফু দিয়ে শোয়া থেকে উঠে বসলো। বেডের পাশের ছোট্ট টেবিল থেকে ফোন হাতে নিল আমেনা। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নাম্বার দেখে ওনার কলিজার পানি শুকিয়ে কাঠ হয়ে গেল। ফোনটা কয়েকবার রিং হয়ে কেটে গেল। আমেনা কী করবেন বুঝতে পারছেন না। হঠাৎ ফোনটা আবারও বেজে উঠল। আমেনা আস্তে করে তৃপ্তির ডান হাতটা নিজের গায়ের ওপর থেকে সরিয়ে বেডে রাখল। তৃপ্তি অঘোর ঘুমে তলিয়ে আছে। আমেনা বেড থেকে নেমে ব্যালকানিতে চলে গেলেন। ব্যালকানিতে গিয়ে কাচের দরজাটা ভেজিয়ে আমেনা কল রিসিভ করলো। ফোন কানে ধরতে ওপাশ থেকে একটা মেয়ে হেসে বলে উঠল, কেমন আছেন শাশুড়ি মা? ফোন ধরতে লেট হলো যে, ঘুমিয়ে পড়েছিলেন নাকি? মেয়েটির কথা শুনে আমেনা থ হয়ে গেল। কি জবাব দেবেন এখন তিনি? আমেনার নিস্তব্ধতা দেখে মেয়েটি বলল, কি হলো শাশুড়ি মা? এতদিন কল করিনি বলে রাগ করেছেন? আরে রাগ করেন না, পড়ালেখা নিয়ে একটু বিজি ছিলাম, তাই কল করার সময় পাইনি। তবে এখন থেকে নিয়মিত কল করব। কি হলো, কথা বলছেন না যে? মেয়েটির কথা শুনে আমেনা তুতলিয়ে উঠল। হ্যাঁ, আমি আসলে আমেনার এমন তোতলানো শব্দ শুনে অপর পাশের মেয়েটি বিচলিত ভঙ্গিতে বলে উঠল, কি হয়েছে শাশুড়ি মা? শরীর খারাপ? এভাবে কথা বলছেন কেন? আমেনা এবার নিজেকে সামাল দিল। যা হবে পরে দেখা যাবে, এখন মেয়েটার সাথে ভালোভাবে কথা বলা যাক, এই ভেবে পুরোটা ভাগ্যের ওপর ছেড়ে দিল আমেনা। এরপর শান্ত কণ্ঠে বললেন, তেমন কিছু না, ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না, কেমন জ্বর জ্বর ভাব। তার উপর এখন ঘুমের মধ্যে তুই কল করছিস, তাই প্রথম কথাটা এমন তোতলিয়ে বেরিয়েছে। আমেনার কথা শুনে মেয়েটি একটু হেসে বলল, আপনি না আসলে, আচ্ছা, যে জন্য কল করলাম শুনুন। মেয়েটির কথা শুনে আমেনা চিন্তায় পড়ল। ওনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু হলো। তবু তিনি বললেন, বল, আমি শুনছি। মেয়েটি একটু সময় নিয়ে বলল, আমি আসছি দেশে 3 মাস পর। এখন জুন মাস চলছে, আমি অক্টোবর মাসে দেশে আসছি। শুনতে পেয়েছেন আপনি? আমাকে দেওয়া ওয়াদার কথা মনে আছে আপনাদের? মেয়েটির কথা শুনে আমেনা গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। তিনি শুকনো ঢোক গিলে বললেন, হ্যাঁ, মনে আছে। মেয়েটি ফিক করে হেসে উঠল আমেনার কথা শুনে। এরপর বলল, ভালো, তাহলে আমি একেবারে শপিং করে দেশে যাব। শাশুড়ি মা, একটা কথা বলতাম। আমেনা চোখ দুটো বুঝে নিয়ে বলল। বল। মেয়েটি আমতা আমতা করে বলল। ও কি ঘুমিয়ে পড়েছে? মেয়েটির কথা শুনে আমেনা চট করে চোখ দুটো খুলল। এরপর বলল। আমেনার শব্দ শুনে মেয়েটি একটা জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, ও, আমি যে দেশে আসতেছি এটা ওকে এখন জানাবেন না। আমি দেশে যেদিন আসব সেদিন ওকে জানাবেন। ও তার আমাকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে বলবেন। ঠিক আছে। মেয়েটির কথা শেষ হতেই আমেনা ছোট করে বলল। মেয়েটি এই পর্যায়ে তাড়া দিয়ে বলল, আচ্ছা শাশুড়ি মা, কল কাটছি তাহলে, আপনি ঘুমোন। আপনার ঘুমে ডিস্টার্ব করলাম আমি। নিজের শরীরে যত্ন নেবেন শাশুড়ি মা, ভালো থাকবেন, রাখছি। মেয়েটির কথা শুনে আমেনা আস্তে করে বলল, তুইও ভালো থাকিস, নিজের যত্ন নিস। সবাই ভালো আছে? হ্যাঁ, বাবা মা বোন সবাই ভালো আছে। রাখছি তাহলে, বাই। আমার অনেক কাজ আছে এখন। আমেনার কথা শেষ হতেই এই বলে মেয়েটি কল কেটে দিল। আর আমেনা কান থেকে ফোন সরিয়ে চোখের সামনে আনলো। ওনার এখন মন যাচ্ছে এই ফোনটাকে ভেঙে ফেলতে। কি দরকার ছিল তখন এমন ওয়াদা করার? ফরহাদ আহমেদকে খুব ঝাড়তে ইচ্ছে করেছে আমেনার। অবশ্য ফরহাদ আহমেদকেই বা তিনি কি বলবেন? তিনি নিজেই তো ওয়াদা করেছেন নিজের ছেলেকে বিয়ে দেবে তার সাথে। পড়ালেখাকে শেষ করতে বলেছে মেয়েটাকে।
আজ অনেক দিন পর কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তৃপ্তি। সে এখন পুরোপুরি সুস্থ। ড্রয়িং রুমে বসে আছে নিদ্র। আমিনা নিদ্রর পাশে ড্রয়িং রুমে সোফার উপর বসে বললেন, আর যাতে এমন না হয়। মেয়েটা কি কলেজ থেকে চলে গেছে? আমিনার কথা শুনে চমকে উঠল নিদ্র। এরপর আমিনার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। আমিনা নিদ্রর থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে আবারও বলে উঠলেন, তুই আমাকে সত্য কথা না বলতে পারিস তাই বলে এই না যে আমি সত্য কথা জানতে পারবো না। রাহুল আমাকে সব বলেছে। পরশু মার্কেটে যাওয়ার পর রাহুলের সাথে দেখা হয়েছে আমার। তখনই রাহুলের কাছ থেকে শুনছি। অবশ্য আমাকে জোর করতে হয়েছে ওর কাছ থেকে কথাগুলো শুনতে। আমিনার কথা শুনে মাথা নিচু করে নিল নিদ্র। তার বলার মতো আর কিছুই থাকলো না। আমিনা বসা থেকে উঠে দাঁড়িয়ে আবারও বললেন, ওকে কলেজে নিয়ে যাচ্ছিস ভালো কথা, কিন্তু কলেজের সামনে থেকে এখন আর সরবি না। কলেজ ছুটি হওয়া পর্যন্ত কলেজের কাছে দাঁড়িয়ে থাকবি। এমনিতেও তোর এখন কোনো কাজ নেই। অফিসে জয়েন করতে বলছিলাম, তাও করলি না। তো এখন এই ডিউটি কর। আশা করছি সামনে আর এমন কিছু হবে না। এই বলে আমিনা সেখান থেকে চলে গেল। আর নিদ্র জোরে একটা নিঃশ্বাস ছেড়ে হাতের ঘড়ির দিকে তাকালো। 9:34 বাজে। বিড়বিড় করে বাম পাশে সিঁড়ির দিকে তাকিয়ে নিদ্র দেখল তৃপ্তি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। নিদ্র আর বসে না থেকে বাড়ি থেকে বেরিয়ে বাইকের ওপর চড়ে বসলো। কিছুক্ষণ পর তৃপ্তি আসলো আমিনার থেকে বিদায় নিয়ে। তৃপ্তি বাইকের ওপর বসতেই বাইক চালিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসলো নিদ্র। বাইক চলছে তার আপন গতিতে। হঠাৎ তৃপ্তি বলে উঠল, আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলবো, রাখবে? নিদ্র বাইকের লুকিং গ্লাসে তৃপ্তিকে একবার দেখে নিল। এরপর বলল, বল শুনি। বলবো, আগে কলেজে যাই তারপর। এই বলে নিদ্রর কাঁধে হাত রেখে চুপচাপ বসে রইল তৃপ্তি। নিদ্রকে এখন আর বাইকে বসে জড়িয়ে ধরে না সে। লোকজন পাশ থেকে কেমন করে যেন তাকিয়ে থাকে। আবার নিদ্রও নিষেধ করে দিয়েছে তাকে জড়িয়ে ধরতে। যেহেতু এখন আর তৃপ্তি ভয় পায় না, সেহেতু জড়িয়ে ধরার মানে হয় না। কেমন আছেন আপা? আমিনা সোফার উপর বসে ছোট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এই তো ভালো। মেয়েকে ফোন কিনে দিয়েছি, তাই আমার কাছে এখন আর ফোনই করিস না তুই। আমিনার কথা শুনে সালমা একটু হেসে বলল, আরে তেমন কিছু না আপা, আসলে হয়েছে, থাম। আমাকে রান্নায় যেতে হবে। এখন কেন কল করেছিস চটপট বল। সালমাকে থামিয়ে দিয়ে বলল আমিনা। সালমা আমিনার কথা শুনে বলল, মেয়েটাকে কয়েকদিন ধরে দেখতে পাইনি, তাই মনটা কেমন যেন করছে। ওকে ভিডিও কল করতে বললে ও বলে ওয়াইফাই নাই, কারেন্ট চলে গেছে, এমবি ফুরিয়ে গেছে এইসব। সালমার কথা শুনে আমিনা আবারও ছোট একটা নিঃশ্বাস ছেড়ে বলল, ও ঠিকই বলেছে, এই কয়দিনে এমনই হয়েছে। এখন সব ঠিক আছে। বিকেলে ভিডিও কল করে কথা বলিস। ও এখন কলেজে গেছে। নিদ্রর সাথে গেছে। আমিনার কথা শেষ হতে আমিনাকে প্রশ্ন করলো সালমা। আমিনা মুখ ছোট করে বলল। সালমার মুখে হাসি ফুটে ওঠে। ছেলেটার সাথে থাকলে তিনি নিশ্চিন্তেই থাকতে পারেন। আমিনা কান থেকে ফোন চোখের সামনে এনে বলল, তাহলে এখন রাখছি, আমার কাজ পড়ে আছে, পরে কথা বলবো। আমিনার কথা শুনে সালমা ছোট করে আচ্ছা বলল। আমিনা কল কেটে দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি বাইক চালানো শিখবো। কলেজের ভিড়তে বাইক পার করলো নিদ্র। তৃপ্তি বাইক থেকে নেমে দাঁড়িয়ে এই কথা বলল। নিদ্র চোখ গরম করে তৃপ্তির দিকে তাকালো। এরপর দাঁতে দাঁত চেপে ধরে বলল, বাইক চালানো শিখবি মানে? কানে নেচে দুটো দিয়ে মাথা থেকে ভূত নামিয়ে দেবো। যা ক্লাসে, ইডিয়েট। এই বলে তৃপ্তির সামনে বাইক ঘুরিয়ে কলেজের গেট দিয়ে বেরিয়ে যেতে লাগলো নিদ্র। তৃপ্তি চোখ বড় বড় করে পেছন থেকে খানিকটা চিৎকার দিয়ে বলল, আমি বাইক চালানো শিখবই। একবার যেহেতু আমার মনে ধরেছে, তো আমি শিখে ছাড়বই। তোমার থেকে না হলো আমি অন্য কোথাও থেকে শিখবই, তবু আমি শিখে ছাড়বো। এই যে ম্যাডাম, কাকে বলছেন আপনি এগুলো? জুঁইয়ের কথা শুনে থমথমি খেয়ে পিছনে ঘুরে জুঁইয়ের দিকে তাকালো তৃপ্তি। দেখলো জুঁই তার দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। তৃপ্তি জুঁইয়ের হাত ধরে বলল, বাইক চালানো শিখতে চাই, কি করে শিখবো বলো তো? আজ রাস্তা দিয়ে আসার সময় একটা মেয়েকে বাইক চালাতে দেখেছি। তৃপ্তির কথা শুনে জুঁইয়ের চোখ দুটো বড় বড় হয়ে যায়। জুঁই তৃপ্তির হাতের ওপর হাত রেখে শান্ত কণ্ঠে বলল, বাইক চালানো চারটেখানে কথা নয়, আমিও একবার শিখতে চেয়েছিলাম, পরে কান ধরছি, জীবনে আর বাইক চালানো শিখবো না।
জুঁইয়ের কথা শুনে তৃপ্তি চোখ গোল গোল করে জুঁইয়ের দিকে তাকিয়ে বলল। কেন, কি হয়েছে? জুঁই তৃপ্তির হাত ধরে ক্লাসের দিকে নিয়ে যেতে যেতে বলল। বাইক চালানো শেখার সময় একটা রিক্সার সাথে বাইক লাগিয়ে দিয়েছিলাম। পরে রিক্সারও ক্ষতিপূরণ দিতে হয়, আর আমার গা থেকেও রক্ত ঝরে। মানে আমার হাতের কোনোই পায়ের হাঁটু রাস্তায় লেগে ছিঁড়ে যায়। তখন থেকেই কান ধরেছি, জীবনে আর বাইক চালানো শিখবো না। জুঁইয়ের কথা শুনে তৃপ্তি একটু হেসে উঠে বলল। তুই একটা গাধি। প্রথম প্রথম এমন একটু একটু হবে, পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তৃপ্তির কথা শুনে তৃপ্তির দিকে চোখ তুলে তাকালো জুঁই। মেয়েটার মাথায় আবার কি ঢুকছে কে জানে। জুঁই নিজের মাথা চুলকে কিছুক্ষণ ভাবলো। কথা বলতে বলতে দুজনে ক্লাসরুমে চলে আসলো। এরপর একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো দুজনে। মেয়ে আমরা আগেই দেখেছি বেয়ান, এখন শুধু দিন তারিখ ঠিক করতে আসছি। সুলতানা বেগমের কথা শুনে অবাক হলেন নীলের আম্মু নাজমা বেগম। তিনি আস্তে করে বলে উঠলেন। আপনাদের চিনি না, জানি না, কি থেকে কি বলবো। নীলার আব্বুও বাসায় নেই, তিনি অফিসে চলে গেছেন। আর আপনারা আমার মেয়েকে কোথায় দেখেছেন? নাজমা বেগমের কথা শুনে সুলতানা বেগম ইমনের দিকে তাকালো। ইমন মাথা নিচু করে বসে আছে। এদিকে নীলা রুমের ভিতর বসে হেঁচকি তুলছে। হঠাৎ করে ইমন তার মাকে নিয়ে তাদের বাসায় চলে আসবে নীলা ভাবতেও পারেনি। কাল রাতে বিয়ে নিয়ে ঝগড়া হয়েছে ইমনের সাথে নীলার। ইমন আরও কয়েকটা দিন সময় চেয়েছিল নীলার কাছে, কিন্তু নীলা ঝাড়ি মেরে বলেছিল, আমি অন্য কোথাও বিয়ে করে নিচ্ছি, ভালো থাকিস তুই। কথাটা শুনে টেনশনে ইমনের মাথা ফেটে যাচ্ছিল। পরে আজ সকালে সুলতানা বেগমকে নিয়ে সরাসরি নীলাদের বাসায় এসে উঠল ইমন। নাজমা বেগম একবার নীলার রুমের দিকে তাকাচ্ছে, আবার ইমনের দিকে তাকাচ্ছে। ছেলে মাশাআল্লাহ ওনার পছন্দ হয়েছে, কিন্তু অপরিচিত কারো কাছে কি করে মেয়ে বিয়ে দিবেন? এখন যা দিনকাল পড়েছে, মা বাবা নকল বানিয়ে বিয়ে করে নিয়ে যায় ছেলেরা, পরে কয়েকদিন না যেতেই আবার ডিভোর্স দিয়ে দেয়। নাজমা বেগম ফোন হাতে তুলে নিয়ে তার স্বামী আরাফতাবকে কল করে তাড়াতাড়ি বাসায় আসতে বলল। এদিকে ইমনের রাগ উঠে আছে। সে কোনো দিক তাকাচ্ছে না, শুধু চুপচাপ মাথা নিচু করে বসে আছে। নীলার এ পর্যন্ত প্রায় 4 গ্লাস পানি খাওয়া হয়ে গেছে, তবু যেন নীলার গলা শুকিয়ে আসছে। সুমিও সকালে অফিসের কাছে চলে গেছে। ইমন আজ আসবে জানলে নীলা সুমিকে কখনোই অফিসে যেতে দিত না। তার উপর আবার তৃপ্তিও কলেজে চলে গেছে। হঠাৎ নীলার মাথায় এলো নিদ্রকে একটা কল করা যাক, নিদ্র এসে বিষয়টা সমাধান করবে। যেই ভাবা সেই কাজ। নীলা নিদ্রকে কল করে ইমনের ব্যাপারে সব বলল। নিদ্র কিছুক্ষণ ভেবে জ্যাক আর রাহুলকে বলে ক্লাব থেকে বাড়িতে চলে আসলো। তৃপ্তি কলেজে ছুটি হবে সেই দুটোই, এর ফাঁকে বাড়ি থেকে ঘুরে আসা যাক এই ভেবে নিদ্র বাড়িতে এসে সোজা নীলাদের ফ্ল্যাটে চলে আসলো। নিদ্রকে দেখে নাজমা বেগম স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। এরপর নিদ্রর কাছে এগিয়ে গিয়ে নাজমা বেগম বললেন, দেখো বাবা, এনারা কারা আমি চিনতে পারছি না। হুট করে ফ্ল্যাটে এসে বলছেন আমার মেয়েকে এনাদের পছন্দ হয়েছে। আমার মেয়েকে এনারা কোথায় যেন দেখেছে, এখন বিয়ের দিন তারিখ ঠিক করতে আসছেন। বিয়ে কি মুখের কথা বলো? একজন মহিলা আর ছেলে আসলেই বিয়ে দিয়ে দিব? নাজমা বেগমের কথা শুনে নিদ্র বলল, আপনি শান্ত হন আন্টি, আমি এটাতে চিনি, আপনার কোনো সমস্যা হবে না, এদিকে আসুন। এই বলে নাজমা বেগমকে নিয়ে ইমন আর তার মায়ের সামনে এসে দাঁড়ালো নিদ্র। নিদ্রকে দেখে ইমন দাঁড়িয়ে গেল। নিদ্র নাজমা বেগমকে বলল, আন্টি আপনি বসুন, আমি দেখছি। এই বলে সামনে ঘুরে ইমনের দিকে হাত বাড়িয়ে নিদ্র বলল, কেমন আছেন? ইমন নিদ্রর হাতে হাত মিলিয়ে বলল, এই চলছে দিনকাল, তুমি কেমন আছো? ভালো, বসুন কথা বলে। ইমনের হাত ছেড়ে দিয়ে বসতে বলল নিদ্র। ইমন আবারও আগের জায়গায় বসে পড়ল। নিদ্র সুলতানা বেগমকে সালাম দিল। সুলতানা বেগম সালামের জবাব দিল। নিদ্র একটা সিঙ্গেল সোফায় বসে নাজমা বেগমের দিকে তাকালো। দেখলো নাজমা বেগম তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিদ্র খেকিয়ে গলা পরিষ্কার করে নাজমা বেগমকে বলল, আন্টি ইনি হচ্ছে ইমন, আর উনি হচ্ছে তার মা। আমাদের গ্রামে পরিচয় হয়। আর নিদ্র আরও কিছু বলার আগে লম্বা লম্বা পা ফেলে ফ্ল্যাটে প্রবেশ করলো আরাফাত সাহেব। নাজমা বেগম বসা থেকে উঠে আরাফাত সাহেবের সামনে এগিয়ে দাঁড়ালেন। আরাফাত সাহেব আস্তে করে নাজমা বেগমকে বলল, এনারাই কি? নিদ্র নাকি এনাদের চিনি। তুমি ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। নাজমা বেগমের কথা শুনে আরাফাত বলল, চা পানি দিয়েছো কিছু? আরাফাতের কথা শুনে নাজমা বেগম ছোট করে বলল, না।
আরাফাত সাহেব সেই শুনে চোখ গরম করে আসতে বললেন, এতটা কেয়ারলেস তুমি? শত হলেও এনারা এখন আমাদের মেহমান। তাড়াতাড়ি চা পানির ব্যবস্থা করো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে নাজমা বেগমের সামনে থেকে ভিতরের দিকে নিজেদের বেডরুমে চলে গেল আরাফাত। আর নাজমা বেগম সোফার দিকে এগিয়ে এসে বলল, নিদ্রা বাবা, তোমরা কথা বলো, আমি আসছি। নাজমা বেগম সেখান থেকে চলে যেতে নিদ্র ইমনকে বলল, তা হঠাৎ করে চলে আসলেন যে? আমাকে একটা ফোন দিতে পারতেন, আমি আগে সব কিছু ম্যানেজ করে নিতাম, তাহলে বিষয় অসুবিধা হতো না। নিদ্রর কথা শুনে ইমন নিদ্রর দিকে তাকিয়ে বলল, তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছি, না হলে তোমাকেই আগে ফোন করতাম। নিদ্র কিছু বলার আগেই সুলতানা বেগম পাশ থেকে নিদ্রকে প্রশ্ন করে বসল। তোমার নাম কি বাবা? সুলতানা বেগমের কথা শুনে নিদ্র তার দিকে তাকিয়ে বলল, জি, নিদ্রায়ন আহমেদ নিদ্র। এখন কি করছো বর্তমানে? তেমন কিছু না আন্টি, এই ঘুরে ফিরে খাচ্ছি যাচ্ছি। নিদ্রর কথা শুনে সুলতানা বেগম হেসে উঠলেন। সাথে ইমন আর নিদ্র হাসলো। হাসির শব্দ পেয়ে নিজের রুম থেকে উকি দিয়ে বাইরে তাকালো নীলা। কি হবে কে জানে, ভয়ে কলিজা তার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আরও এক গ্লাস পানি হাতে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। এরই মধ্যে আরাফাত সাহেব এসে যোগ দিলেন সেখানে। নিদ্র আরাফাত সাহেবকে ইমন আর তার মায়ের সাথে পরিচয় করিয়ে দিল। ইমন বসা থেকে উঠে এসে আরাফাত সাহেবের পা ছুঁয়ে সালাম করলো। আরাফাত সাহেব ইমনকে বসতে বলে তিনিও বসলেন। নাজমা বেগম একটা ট্রেতে করে কয়েক কাপ চা, বিস্কিট, চানাচুর, ফ্রিজে থাকা মিষ্টি, দধি নিয়ে আসলো। তিনি ট্রেটা টেবিলের ওপর রেখে নীলার রুমের দিকে চলে গেলেন। আরাফাত সাহেব বলে উঠলেন, আচ্ছা, সবই বুঝলাম, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ছেলে আর ছেলের মা শুধু আসলো, আর কেউ আসলো না কেন? ছেলের বাবা কোথায়? আরাফাতের কথা শুনে ইমন মাথা নিচু করে নিল। সুলতানা বেগম নিদ্রর দিকে তাকালেন। নিদ্র আরাফাত সাহেবকে বলল, আসলে আঙ্কেল, আপনাদের যেমন এখানে তেমন কেউ নেই, ঠিক এনাদেরও কেউ নেই। যারা আছে সবাই গ্রামে আর প্রবেশে। আর এনারা বাবা মানে আঙ্কেল মারা গেছেন। এখন যা করার সব কিছু আন্টিই করবেন। নিদ্রর কথা আরাফাত সাহেব বুঝতে পেরে চট করে বলে উঠলেন, ও সরি, আসলে আমি জানি না তো, তাই বলে ফেলেছি। সুলতানা বেগম একটু হেসে বললেন, এমনটা হয় বেয়াই, বাদ দেন, আপনি না জেনেই বলে ফেলেছেন। ধীরে ধীরে আপনারা আমাদের সম্পর্কে জানবেন, আমরা আপনাদের সম্পর্কে জানবো, তখন সব ঠিক হয়ে যাবে, তখন আর এসব কথা উঠবে না। এখন আমাদের মামুনিকে একটু দেখান, তার চাঁদ মুখখানি দেখি। সুলতানা বেগমের কথা শুনে আরাফাত সাহেব একটু হেসে হাঁক ছেড়ে নাজমা বেগমকে বললেন, কই নীলারাম্মু, নীলাকে একটু তৈরি করে নিয়ে আসো। আরাফাত সাহেবের কথা শুনে নীলার রুম থেকে আনছি বলে একটা আওয়াজ আসে। কিছুক্ষণ পর নীলাকে রুম থেকে বের করে নিয়ে আসলো নাজমা। সুলতানা বেগম নীলাকে দেখে বলে উঠল, মাশাআল্লাহ, একেবারে হীরার টুকরো। নীলা একটু লজ্জা পেল। নাজমা বেগম নীলাকে বলল সবাইকে সালাম করার জন্য। নীলা প্রথমে সুলতানা বেগমকে সালাম করলো, এরপর তার আব্বু আম্মুকে। এরপর নিদ্রর কাছে আসতেই নিদ্র পা দুটো চট করে সোফার উপর তুলে বলল, তেরি তো আমাকে সালাম করতে বলছে, এখানে গরু জানাচ্ছে না। নীলা মুচকি হেসে মাথা নিচু করে সরে গেল। সবাই হেসে উঠল। সুলতানা বেগম সিরিয়াস হয়ে বললেন, দেখেন বিয়াই, মেয়েও এখানে, ছেলেও এখানে, উভয় পক্ষ সামনাসামনি, তাই এখানে লুকোচুরির কিছু নেই। আমি সামনাসামনি কথা বলা মানুষ। আমার সংসারে আমি আর আমার ছেলে, ঝামেলা করার মতো কেউ নেই। আমাদের মেয়ে পছন্দ হয়েছে, আমরা আগেই মেয়েকে দেখেছি, এখন শুধু দিন তারিখ ঠিক করতে আসছি। এখন আপনারা বলেন, আপনাদের আমার ছেলে পছন্দ হয়েছে কিনা? আমার ছেলে একজন ডক্টর, এটা তো শুনলেন এতক্ষণ নিদ্র বাবাজির মুখে। এখন আপনাদের মতামত সরাসরি বলে দেন। সুলতানা বেগমের কথা শুনে আরাফাত সাহেব একটু ভাবনায় পড়লেন। তিনি নাজমা বেগম আর নীলার দিকে তাকালেন। নাজমা বেগম কিছু একটা চোখে ইশারা করলো আরাফাতকে। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরাফাত সাহেব বললেন, আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, কিন্তু আমাদের পছন্দ তো পছন্দ নয়, মেয়েরও তো পছন্দ হতে হবে। আমি আমার মেয়ের উপর কোনো কথা বলতে পারবো না, কারণ সংসার করবে সে। সে যদি মনে করে
এখানেই সে ভালো থাকবে তাহলে আমাদের আপত্তি নেই। আরাফাত সাহেব কথা শুনে নিদ্র আর সুলতানা বেগম হাসতে লাগলো। এদিকে ইমন মাথা নিচু করে মুচকি হাসলো। নীলারও একই অবস্থা। এত সহজে সব কিছু হয়ে যাবে ইমন ভাবেনি। নিদ্র আর সুলতানা বেগমের হাসি দেখে অবাক হয়ে তাদের দিকে তাকালো আরাফাত আর নাজমা। নিদ্র হাসি থামিয়ে বলল, আঙ্কেল ছেলে আর মেয়েকে একটু একান্ত কথা বলতে দিন, তারা নিজেদের মধ্যে একটু কথা বলে আসুক। নিদ্রর কথা শুনে আরাফাত সাহেব একটু ভেবে বললেন, ঠিক আছে। আচ্ছা নীলামা, ওকে নিয়ে তুমি একটু আমাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাও। আরাফাত সাহেবের কথা শুনে নীলা শুধু মাথা নাড়িয়ে পেছনে ঘুরে হাঁটা ধরল। ইমন তো এটারই অপেক্ষা করছিল, চান্দুকে এবার দেখাবে মজা। নিদ্র ইমনকে চোখে ইশারা করতে ইমন বসা থেকে উঠে নীলার পিছু পিছু যেতে লাগলো। একটা রুমের কাছে আসতে নীলার হাত ধরে হাঁচকা টান দিয়ে রুমের ভেতর নিয়ে গেল ইমন। রুমের দরজাটা লাগিয়ে নীলার দিকে ঘুরে তাকালো সে। ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মেয়েটা। পরনে নীল একটা শাড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে কাচের ছুরি, মাথার উপরে শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দেওয়া, কোমরের সাইডে শাড়ি এক পাশে। ফর্সা পেটটা দেখা যাচ্ছে যেন এক নতুন বউ ইমনের সামনে দাঁড়িয়ে আছে। ইমন ধীর পায়ে নীলার দিকে এগিয়ে গেল। নীলার বুক ধরফর করছে। ইমন নীলার সামনে যেতে যেতে বলতে লাগলো, আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেবে তাই না? নীলা শুকনো ঢোক গিলল। ইমন নীলার একেবারে সামনে এসে নীলার খালি পেটে নিজের ঠান্ডা হাত দিয়ে ছুঁয়ে দিল। নীলা কেঁপে উঠে দুপা পিছনে সরে গেল। ইমন নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরলো ইমন। তার ঠান্ডা হাত দুটো নীলার শাড়ির ফাঁকে নগ্ন পেটের ওপর বিচরণ করছে। নীলা কেঁপে উঠে চোখ মুখ খেঁচে বুঝে নিয়ে ইমনের হাত দুটোর ওপর নিজের হাত দুটো রাখলো। ইমন নীলার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, বিয়ে করবেন না অন্য কাউকে ম্যাডাম। ইমনের কথা শুনে নীলা চোখ মুখ খিঁচে মাথা এপাশ ওপাশ করলো। মানে সে অন্য কাউকে বিয়ে করবে না। ইমন মুচকি হেসে বলে উঠল, কেন বিয়ে করবেন না? কাল তো আমার সাথে বেশ উঁচু গলায় কথা বলছিলেন, একেবারে বাঘিনীর মতো। এখন এমন বিড়াল হয়ে গেলেন যে। ইমনের কথার প্রতি উত্তরে নীলা কিছু বলে না। ইমন নীলাকে ঘুরিয়ে দিয়ে সামনে থেকে জড়িয়ে ধরল। ইমনের ঠোঁট জোড়া একেবারে নীলার ঠোঁটের সামনে। ইমন ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, জানে মেরে দেব যদি আর কোনোদিন এই মুখে অন্য কারো কথা শুনি। এই বলে নীলার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে নিল ইমন। নীলা কেঁপে উঠে ইমনের শার্ট খামচে ধরল। লাইফের ফার্স্ট কিস প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়ার অনুভূতিটাই অন্যরকম। ইমনের উষ্ণ ঠোঁটের অত্যাচারে চোখ বুঝে সহ্য করে গেছে নীলা। গতকাল রাতের রাগ তুলে নিয়েছে ইমন। শেষ পর্যন্ত নীলা আর ইমনকে বিয়ে ঠিক হয়ে গেল। জুলাই মাসের 19 তারিখে বিয়ের ডেট ফিক্সড করেন সুলতানা বেগম আর আরাফাত সাহেব। ইমনদের বিদায় দিয়ে নাজমা বেগম কয়েক ফোঁটা চোখের পানি ফেললেন। একমাত্র আদরের মেয়ে বিয়ে বলে কথা। নিদ্রার ওপর বিশ্বাস রেখে এই বিয়েতে রাজি হয়েছেন আরাফাত সাহেব আর নাজমা বেগম। নিদ্র যেখানে আছে সেখানে কোনো ভুল হতে পারে না বলে ওনাদের মনে হয় না। সবাই ফ্ল্যাট থেকে যেতেই নীলা নিদ্রর ফোনে থ্যাঙ্কস লিখে একটা মেসেজ পাঠিয়ে দেয়। নিদ্র মেসেজটা দেখে মুচকি হাসে। ক্লাবে বসে জ্যাক আর রাহুলকে সব কথাই বলছিল নিদ্র। জ্যাক আর রাহুল নীলার লাভ স্টোরি মিলন হচ্ছে বলে খুশি হয়। হঠাৎ নিদ্রর টাইমের দিকে নজর পড়ে। 2টা বাজার অল্প কিছু সময় বাকি আছে। নিদ্র বসা থেকে দাঁড়িয়ে রাহুল আর জ্যাককে বলল, আব্বু, আমাকে এখন যেতে হবে, কিটের কলেজ ছুটি হয়ে গেছে। নিদ্রর কথা শুনে রাহুল আর জ্যাক হেসে উঠে মুখে আওয়াজ করলো। নিজ মুচকি হেসে ক্লাব থেকে বেরিয়ে আসলো। অতঃপর বাইক নিয়ে কলেজে আসলো নিদ্র। কলেজ ছুটি হয়ে গেছে। ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েরাও বেরিয়ে গেছে। নিদ্র এদিক ওইদিক তাকাচ্ছে, কিন্তু তৃপ্তি বা জুই কাউকেই দেখছে না। হঠাৎ একদিকে নজর আটকে যায় নিদ্রর। সে দেখলো তৃপ্তি আর জুই আদির সাথে কি নিয়ে যেন কথা বলছে। নিদ্র চুপচাপ আস্তে করে তাদের পেছনে গিয়ে দাঁড়ালো। নিদ্র শুনতে পেল তৃপ্তি আদিকে বলছে, আরে ভাইয়া, আপনি তো নিদ্র ভাইয়ার সাথে থাকেন, আমাকে বাইক চালানো শিখাবেন? আমি নিদ্র ভাইয়াকে কিচ্ছু বলবো না, প্রমিস। পাশ থেকে জুই তৃপ্তির হাত ধরে টান দিয়ে বলল, এটা একটু বেশি হয়ে যাচ্ছে না তৃপ্তি? নিদ্র ভাইয়া শুনে তোর আগে আস্ত রাখবে না। আমার কোচও করতে পারবে না, তাই ভাইয়া আপনি শিখাবেন কিনা বলেন। শেষের কথা আদির দিকে তাকিয়ে বলল তৃপ্তি। তৃপ্তির কথা শুনে আদি শুধু চোখ বড় বড় করে তৃপ্তির দিকে তাকিয়েছিল। এই পর্যায়ে আদি হাত জোর করে বলল, মাপ চাই বোন, আমি পারবো না, নিদ্র ভাই শুনলে আমার অবস্থা শেষ। এই বলে আদি থামলো। হঠাৎ তৃপ্তি নিজেকে শূন্য অনুভব করলো। মাথা ঘুরিয়ে তাকিয়ে দেখলো সেই নিদ্রর কোলে।
থমথমে খেয়ে গেল তৃপ্তি। পাশ থেকে জুই মিটমিট করে হাসতে লাগলো। আদি কিছু না বলে সেখান থেকে চলে গেল। নিদ্র তৃপ্তিকে কোলে করে বাইকের কাছে নিয়ে যেতে যেতে বলল, বাইক চালানো খুব শখ হয়েছে না? ঠ্যাং ভেঙে হাতে ধরে দিলে বাইক চালানো ভূত মাথা থেকে নামবে, ইডিয়েট। নিদ্রর কথা শুনে তৃপ্তি কিছুই বলল না। সে শুধু এদিক ওদিক তাকাচ্ছে। অনেক ছেলে মেয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তৃপ্তির কেমন লজ্জা অনুভব হচ্ছে। বাইকের কাছে এসে তৃপ্তিকে কোল থেকে নামালো নিদ্র। তৃপ্তি নিদ্রর দিকে কটমট চোখে তাকালো। নিদ্র সেটা এড়িয়ে বাইকে উঠে বসলো। এরপর তৃপ্তিকে বলল, বাসায় যাওয়ার ইচ্ছা থাকলে তাড়াতাড়ি বাইকে ওঠ, তাহলে এখানে দাঁড়িয়ে থাক, আমি গেলাম। নিদ্রর কথা শুনে তৃপ্তির মাথায় একটা বুদ্ধি আসে। সে চট করে নিদ্রর হাতের নিচ দিয়ে বাইকের তেলের ট্যাঙ্কির ওপর উঠে বসে। নিদ্র চমকে উঠে তৃপ্তির এমন কাণ্ড দেখে। নিদ্র কটমট চোখে তৃপ্তির দিকে তাকিয়ে বলল, তোকে পিছনে বসতে বলেছে, তুই সামনে বসলি কেন? আমি চালাবো, মানে বাইক চালাবো। নিদ্রর কথার পিঠে এই বলে বাইকের চাবি ঘুরিয়ে দেয় তৃপ্তি। চাবিটা বাইকে লাগানো ছিল। বাইক চালু হতেই তৃপ্তির বিশ্বজয়ের হাসি দেয়। নিদ্র উপায় না পেয়ে বলল, ঠিক আছে, শেখাবো। এখন পিছনে গিয়ে বস, নাহলে শেখাবো না। নিদ্রর কথা শুনে তৃপ্তি নিদ্রর দিকে ফিরে বলল, সত্যি নাকি আমাকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ? না রে বাবা, সত্যি। এখন প্লিজ পেছনে গিয়ে বস, এই গরমের মধ্যে মরে যাচ্ছে। নিদ্রর কথা শুনে তৃপ্তি সামনে থেকে সরে এসে পিছনে বসলো। খুশির ঠেলায় নিদ্রকে জড়িয়ে ধরে বসলো সে। নিদ্র একটু বিরক্ত হলেও কিছু বলল না। বাইক চালিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলো। বিকেল 5টা বাজে। ঘুমের মধ্যে কানে শ্বশুর অনুভব করলো নীলা। ধর পড়িয়ে শোয়া থেকে উঠে বসলো সে। চোখ দুটো ডোলে সামনে তাকাতে দেখলো তৃপ্তি আর সুমি তার দিকে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। সুমি হাসতে হাসতে বলে উঠল, ঘুমিয়ে নেন মানান, ঘুমিয়ে নেন। বিয়ের পর আর এমনভাবে ঘুমাতে পারবেন কিনা কে জানে। অপর পাশে সাথে বলল সুমি। নীলা খানিকটা লজ্জা পেল, কিন্তু নীলা দমে যাওয়ার মেয়ে নয়। সেও পাল্টা জবাব দিল, তোরা ঘুমোতে দিলে কই? তোরা এসেই তো ঘুমটা ভেঙে দিলি। সবেই মাত্র চোখ দুটো বুঝে আসছিল, এখন আমি বরের সাথে রাত জাগবো কি করে? সুমি চোখ গোল করে নীলার দিকে তাকালো। শেষের কথাটা বলে দাঁত দিয়ে জিভ কাটলো নীলা। তৃপ্তি নীলার কথা শুনে বলল, আমরা এসে বিরক্ত করলাম বুঝি? সুমি আপু চলো আমরা চলে যাই। তৃপ্তির কথা শুনে নীলা তৃপ্তিকে টান দিয়ে নিজের কাছে এনে বলল, আমার বিয়ে হয়ে গেলে কি করবি তোরা? তৃপ্তি ছলো ছলো চোখে নীলার দিকে তাকালো। এই কয়েক মাসের মধ্যে নীলাকে বড় বোনের জায়গায় বসে দিয়েছে তৃপ্তি। সুমি আর তৃপ্তিকে জড়িয়ে ধরে কেঁদে উঠে নীলা বলল, খুব মিস করবো তোদের, তোদের সাথে কাটানোর সময়গুলো খুব মনে পড়বে। নীলার কান্না দেখে সুমি আর তৃপ্তির চোখেও পানি চলে আসে। তৃপ্তি নাক টেনে বলল, তোমাকেও খুব মিস করবো আপু। সুমি কাঁদতে কাঁদতে বলল, বেস্ট ফ্রেন্ড হই তোর, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোর খোঁজ রাখবো। সুমির কথা শুনে নীলার কান্নার বেগ আরও একটু বেড়ে যায়। কান্নার আওয়াজ শুনে নাজমা বেগম নীলার রুমের সামনে আসেন। মেয়ে তিনটাকে কাঁদতে দেখে তিনি আবেগে প্রবল হয়ে পড়েন। চোখের পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে যান তিনি। সুমি নিজেকে কিছুটা সামাল দিয়ে নীলাকে বলল, বিয়ে কয় তারিখে ফিক্সড হয়েছে আঙ্কেল? এই মাসের 19 তারিখ। নীলাও নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে। তৃপ্তি ডেটটার কথা শুনে বলে উঠল, মানে এত তাড়াতাড়ি বিয়ে? আজ সোমবার, মানে সামনের সোমবারে তোর বিয়ে? তৃপ্তির কথা শুনে নীলা ছোট করে বলল। কিছু সময় নীরবতায় কাটলো। এর ফাঁকে তিনজনে নিজেদের চোখের পানি নাকের পানি মুছে নিল। এরপর তিনজনই বিয়ে নিয়ে প্ল্যান করতে লাগলো। রাত 11টা বাজে। খাবার টেবিলে বসে আছে নিদ্র, তৃপ্তি, ফরহাদ আর আমেনা। তৃপ্তির প্লেটে করলা ভাজি দিতেই তৃপ্তি বলে উঠল, এগুলো কি বড় আম্মু? আমি করলা খাই না, তিতে লাগে অনেক। না ছিটকে কথাটা বলল তৃপ্তি। তৃপ্তির কথা শুনে তৃপ্তির দিকে তাকালো ফরহাদ, নিদ্র আর আমেনা। তৃপ্তি প্লেটের দিকে একবার তাকাচ্ছে, আবার আমেনার দিকে একবার তাকাচ্ছে। আমেনা একটু হেসে বললেন, করলা স্বাস্থ্যের জন্য ভালো। তুই না বলতি সকালে নাস্তা স্বাস্থ্য ভালোর জন্য তেলে ভাজা পরোটা খেতে নেই, রুটি খেতে হয়। তেমনি করলাও ভালো, করলাও খেতে হয়। না আমি করলা খাবো না। আমেনার কথা শুনে তৃপ্তি গাল ফুলিয়ে বলে ওঠে। ফরহাদ আহমেদ আমেনাকে বলল, ও যেহেতু খেতে চাচ্ছে না তাহলে তুলে নাও।
নিজ ফরহাদ আহমেদের কথা শুনে ফরহাদ আহমেদের দিকে তাকিয়ে বলল, তুলে নেবে মানে? একবার যদি প্লেটে পড়েছে তো ওকে খেতেই হবে। মম, তুমি একদম তুলবে না, ওকে আজ যেগুলো খেতেই হবে। বললেই হলো আমি খাবো না করলা। দেখি কে আমাকে খাওয়ায়। নিদ্রর কথা শুনে চট করে বলে উঠল তৃপ্তি। এরপর হাত দুটো গুটিয়ে বসল। আমেনা নিদ্রর দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, তোর খাওয়া তুই খা, ওর খাওয়ার দিকে নজর দিচ্ছিস কেন? ওর খাওয়া আমি বুঝবো। এই বলে আমেনা তৃপ্তির প্লেট থেকে করলার ভাজিগুলো তুলে নিল। তৃপ্তির নিদ্রর দিকে তাকিয়ে মুখ বাঁকালো। কলেজে পড়া রিভিশন দিয়ে বইটা পাশে রেখে বেডের ওপর টান টান হয়ে শুয়ে পড়ল তৃপ্তি। বাম পাশে হাত বাড়িয়ে এসি রিমোট নিয়ে রুমের এসিটা অন করলো। এরপর আবারও রিমোটটা জায়গায় রেখে টেবিলের লাইটটা অফ করে চোখ দুটো বুঝে নিল সে। ব্যস্ত শহরে এখনও গাড়িগুলো ফোঁফা আওয়াজ করে একের পর এক চলছে। হঠাৎ তৃপ্তি অনুভব করলো এক জোড়া শক্ত হাত তাকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছে। একটু সময় না যেতেই নিজেকে কারো শরীরের উপর আবিষ্কার করলো তৃপ্তি। লোকটির হৃৎপিণ্ডের ধূপধাপ শব্দ তৃপ্তির কানে আসছে। লোকটি তৃপ্তির মাথায় বেনি কাটতে কাটতে বলে উঠল, বাইক চালানো কেন শিখতে চাস? তৃপ্তি কিছুই বলল না, শুধু চুপচাপ নিদ্রর বুকে মাথা রেখে শুয়ে রইল। নিদ্রর বুকের ভিতরের হৃৎপিণ্ডটা ধূপধাপ শব্দ ঘুমছে তৃপ্তি। নিদ্র আবারও বলে উঠল, মানুষ শুতে শুতে তার চোখে ঘুম চলে আসে না। আমি একটা প্রশ্ন করেছি তোকে, বাইক চালানো কেন শিখতে চাস? তৃপ্তি এবারও চুপ করে রইল। নিদ্র তৃপ্তির মুখটা নিজের দিকে ঘোরালো। তৃপ্তি ড্যাব ড্যাব করে তাকালো নিদ্রর দিকে। রুমের ভেতরের হালকা আলোয় নিদ্র স্পষ্ট দেখতে পাচ্ছে তৃপ্তিকে। নিদ্র আবারও বলে উঠল, বাইক চালানো শিখতে হবে না তোর। নিদ্রর কথা শুনে তৃপ্তি চোখ গরম করে দাঁত কটমট করে নিদ্রর পেটে ডান হাত দিয়ে চিমটি কেটে ধরে বলল, আমি শিখবো আর তুমি আমাকে শেখাবে। একবার যেহেতু আমি বলছি তো আমি শিখিয়ে ছাড়বো। তুমি যদি না শেখাও তাহলে আমি বড় আব্বুকে বলে অন্য কোথাও থেকে শিখে আসবো। তৃপ্তি পেটে চিমটি কাটায় নিদ্র একটু করে উঠল। নিদ্র তৃপ্তির হাতটা নিজের পেট থেকে ছাড়িয়ে বলল, ঠিক আছে, অন্য কোথাও যেতে হবে না তোকে, আমি শেখাবো। কথাটা শোনার পর তৃপ্তি ফিক করে হেসে উঠল। নিদ্র তৃপ্তির মাথায় বেনি কাটতে লাগলো। মেয়েটা যে ফরহাদ আহমেদের কাছে বলবে না এটার বিশ্বাস নেই। তখন ফরহাদ আহমেদ নিদ্রকে বলবে বাইক চালানো শিখতে। তো কী করা, রাজি হতেই হলো নিদ্রকে। কিছু সময় পর তৃপ্তি নিদ্রর বুকের উপরেই ঘুমিয়ে পড়ল। নিদ্র তৃপ্তির চুলের ঘ্রাণ নিচ্ছিল। চুলের শ্যাম্পু করেছে আজ মেয়েটা। চুলগুলো থেকে শ্যাম্পুর ঘ্রাণ ভেসে আসছে। নিদ্র যখন বুঝতে পারল তৃপ্তি ঘুমিয়ে পড়েছে তখন তৃপ্তিকে নিজের থেকে ছাড়িয়ে বেডের ওপর ঠিক করে শুইয়ে দিল। এরপর তৃপ্তির নরম ঠোঁট জোড়াতে ছোট্ট একটা চুমু খেয়ে রুম থেকে বেরিয়ে গেল নিদ্র। সেখানে এসেছিল তৃপ্তিকে মানাতে যাতে বাইক চালানো না শেখে, কিন্তু মেয়েটা এত জেদি যে বাইক চালানো শিখবেই। কেটে গেছে 5টা দিন। আজ নীলার গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। সেই অনুসারে ফরহাদ আহমেদের বাড়িতে নীলাদের ফ্ল্যাটে আজ মানুষে গিজগিজ করছে। এত মানুষ হওয়ার কথা ছিল না, কিন্তু নীলার আব্বু আরাফাত সাহেব তার সমস্ত আত্মীয় স্বজনদের নেমন্তন্ন করেছেন। ওনার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। অবশ্য কেউ কেউ আসবে বলেনি, সবাই বলেছিল কাজ না থাকলে যেতে পারবো। আর আজ সবাই এক এক করে এসে ভিড় করেছে। নীলা জীবনে যাদের দু চোখে দেখেনি তারাও এসে ভিড় করেছে। নীলা, সুমি আর তৃপ্তি নীলার রুমে বসে আছে, আর একের পর এক মেহমানরা এসে নীলাকে দেখে যাচ্ছে। তাদের কেমন যেন আফসোসাকিত মুখ। নীলার এক দূর সম্পর্কের ফুপুতো বলেই ফেলল, হায় আল্লাহ, আরাফাতের মেয়ে এত বড় হয়ে গেছে। ইস, আগে যদি জানতাম তাহলে আমার ছেলে নাইমের বউ করে নিয়ে যেতাম। নীলা কথাটা শুনে শুধু মুখ বাঁকিয়ে বসেছিল। তার মনে মনে বলছিল, আমার বইয়েই গেছে আপনার ছেলেকে বিয়ে করতে। চিনি না জানি না, হুট করে বললেই বিয়ে হয়ে যাবে নাকি? ভাগেন এখান থেকে, অসহ্যকর মহিলা। এমন ভাবেই একের পর এক মেহমান আসছে আর নানান রকম সব কথা বলছে। নীলা এবার তার মা বাবার উপর রেগে গেল। মনে মনে তার মা বাবাকে অনেক বকাবকি করতে লাগলো। হুট করে নীলার মামার বাড়ির লোকেরা এসে উঠলো। নাজমা বেগম আর আরাফাত সাহেব থমকে গেলেন। আজ 10টা বছর পেরিয়ে গেছে, তাদের সাথে কোনো সম্পর্ক নেই আরাফাত সাহেবের আর নাজমা বেগমের। সব ধরনের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তারা। বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন আরাফাত সাহেব।
তার আর কোনো ভাই বা বোন ছিল না। সেই দরুন আরাফাত সাহেব শুধু তার চাচাতো বোন, চাচাতো ভাই এবং তার মামা বাড়ির আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ দাওয়াত করেছেন, কিন্তু সবাই যে এসে উঠবে আরাফাত সাহেব ভাবতেও পারেননি। নাজমা বেগমকে বিয়ে করার 15 বছর পর নীলার মামার সাথে সামান্য একটা ব্যাপার নিয়ে ঝগড়া হয় আরাফাতের। সেই থেকে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়ে শ্বশুর বাড়ি থেকে চলে আসে আরাফাত। নাজমা বেগমকে আরাফাত সাহেব শুধু বলেছিল, তুমি যদি তোমার পরিবার ছাড়তে পারো তবেই আমার সাথে এসো, আর না ছাড়তে পারলে আমাকে আমার মেয়ে দিয়ে দাও, ওকে নিয়ে আমি আমার পুরো জীবন কাটিয়ে দেব। নীলার বয়স তখন ছিল 12। বিয়ে 3 বছর পর সন্তান নেয় নাজমা। সেদিন নাজমা বেগম কি করবেন বুঝতে পারছিলেন না। শেষে স্বামীর হাত ধরে নিজ পরিবার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন। আর আজ এত বছর পর নিজের পরিবারকে চোখের সামনে দেখে তিনি কিরকম প্রতিক্রিয়া করবেন বুঝতে পারেন না। ওনার মুখটা সামান্য ফাঁক হয়ে আছে আর চোখ দুটো দিয়ে অঝরে পানি ঝরছে। আরাফাত সাহেব এর একটা কথার অপেক্ষা করছেন তিনি। তবেই তো মায়ের কোলে ঝাঁপিয়ে পড়বেন নাজমা বেগম। বাবা ওনার অনেক আগেই মারা গেছে। পৃথিবীতে ওনার শুধু মা আর ছোট ভাই আছে। নাজমা বেগমের 2 ভাই বোন। নাজমা বেগমের ছোট ভাই দুলাল আরাফাত সাহেবের সামনে এসে আরাফাত সাহেবের হাত ধরে বলল, দুলা ভাই, আমাকে ক্ষমা করে দেন। সেদিন আপনার কোনো ভুল ছিল না। আমি না বুঝেই আপনাকে দোষ দিয়েছি। আজ এত বছর আফসোসের সাথে মরছি দুলা ভাই। একটা মাত্র বোন আমার, তাও আমি এমন করলাম। আমাকে ক্ষমা করে দেন দুলা ভাই। এই বলে দুলাল আবেগ প্রবল হয়ে কেঁদে উঠল। দুলালের কথা শুনে আরাফাত সাহেবের সমস্ত রাগ অভিমান শেষ হয়ে গেল। তিনি দুলালকে জড়িয়ে ধরলেন। নাজমা বেগম আর দেরি না করে ওনার বৃদ্ধা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। কান্নার আওয়াজ কানে আসতেই এই ধুয়ে মুছে নিজের রুম থেকে বেরিয়ে আসলো নীলা, সাথে তৃপ্তি আর সুমিও। নীলা নিজের মামার বাড়ির লোকেদের দেখে থমকে দাঁড়িয়ে গেল। নানুর ওপর অনেক অভিমান হলো নীলার। মামা না হয় বাবার সাথে ঝগড়া করেছে, কিন্তু নানু কেন তাদের সাথে কথা বলেনি? দুলালের স্ত্রী আর ওনার 2 ছেলে মেয়ে একপাশে দাঁড়িয়ে আছে। নীলা কিছু না বলে আবারও নিজের রুমে চলে আসলো। তৃপ্তি নীলার পাশে বসতেই নীলা বলল, আঙ্কেল আন্টি এখন কোথায় আছে? ফোন করে দেখ তো। আচ্ছা। এই বলে তৃপ্তি তার আম্মুর ফোনে কল করলো। কিছু সময় রিং হতে সালমা কল রিসিভ করলো। কল রিসিভ করে সালমা বলল, এই তো আর অল্প সময় লাগবে, আমরা হাতির ঝিল পার করে আসছি। সালমার কথা শুনে তৃপ্তি হেসে বলল, আচ্ছা আম্মু, সাবধানে এসো। সজীব কই? কোলে থাকা ঘুমন্ত সজীবের মাথায় হাত বুলিয়ে সালমা বলল, ঘুমিয়ে পড়েছে, এখন রাখছি। এই বলেই সালমা কল কেটে দিল। নীলার জোড়াজড়িতে আসতে হলো বুঝলো সালমা আর সজীবকে। সালমা না করেও থাকতে পারলো না। আর সজীব তো শোনার পর থেকে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, সে ঢাকা আসবেই। তৃপ্তি কান থেকে ফোন সাইড করতে নীলা বলল, কোথায় আছে এখন আন্টিরা? তৃপ্তি নীলার দিকে তাকিয়ে বলল, কাছাকাছি চলে আসছে, একটু পরেই চলে আসবে। আমাকে এখন যেতে হবে আপু। এই বলে বসা থেকে দাঁড়িয়ে গেল তৃপ্তি। নীলা মুখ ছোট করে বলল, এখন তো তোর আম্মু এসে গেছে, এখন কি তুই আর আমার কাছে থাকবি? নীলার কথা শুনে তৃপ্তি নীলার দিকে এগিয়ে এসে নীলার গালে আলতো করে হাত রেখে বলল, রাগ করছো কেন? আমি তো তোমাদের রিসিভ করতে যাচ্ছি। ওনারা আমার বড় আব্বু আম্মু বলে কথা। আমি না গেলে হবে? বিয়ে নিয়ে আমাদের কত প্ল্যান, আমি না থাকলে সেগুলো হবে নাকি? আমি এই যাব আর এই আসবো। তৃপ্তির কথা শুনে নীলা একটু হেসে বলল, আচ্ছা তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে আসছে কিন্তু আমাদের বধূ পার্লারে যেতে হবে। আমি জানি, এখন যাচ্ছি। এই বলে তৃপ্তি নীলাদের ফ্ল্যাট থেকে চলে গেল। এদিকে নীলা সুমি বসে বসে কথা বলতে লাগলো। এমন সময় নীলার নানু তার রুমে আসলো, সাথে নীলার মামাতো ভাই আর বোন। নীলা তার নানুকে দেখে মুখ ঘুরিয়ে নিল। শাহানারা বেগম নীলার অভিমান ভাঙাতে তার কাছে চলে আসলো। গাড়ি থেকে নামতেই সালমাকে সোজা গিয়ে জড়িয়ে ধরল তৃপ্তি। সালমা মেয়ের মাথায় হাত বুলিয়ে কপালে ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে বললেন, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? সালমার বুকে মাথা ঠেকে বলল তৃপ্তি। সালমা আবারও মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, একটু আগ পর্যন্ত মনটা আনচান করছিল, এখন ঠিক আছে। মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেছে আম্মু। পাশ থেকে গাল ফুলিয়ে চোখ দুটো ডলতে ডলতে বলল সজীব। তৃপ্তি সালমাকে ছেড়ে দিয়ে সজীবকে চাপতে জড়িয়ে ধরলো। এরপর সজীবের কপাল গালে কয়েকটা চুমু খেয়ে সজীবকে 2 হাতে কোলে তুলে নিল। সজীব খিলখিলিয়ে হেসে উঠল। তৃপ্তি সজীবের মুখের দিকে তাকিয়ে বলল, হাসছিস কেন? আম্মুর আদর খেতে ভালো লাগে সারাক্ষণ?
এখন থেকে তুই বাদ, আমি আম্মুর আদর খাবো, তুই খাবি কচু পোড়া। তৃপ্তির কথা শুনে সজীব হেসে উঠে বলল, এখানে কচু পোড়া পাওয়া যাবে না আপু, এটা ঢাকা শহর, বুঝলা? তবে রে, বেশি পেকে যাচ্ছিস দিন দিন। কচু পোড়া না পাওয়া গেলেও এখানে করলা পাওয়া যায়, তোকে করলার জুস খাওয়াবো।